এলজিইডির প্রধান কার্যালয় সহ ৩৬টি দপ্তরে একযোগে দুদকের অভিযান। উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতির অনুসন্ধান, অসঙ্গতি তথ্য, নথিপত্র সংগ্রহ। ফাইলওয়ার্কগুলো আমরা করেছি, কিছু তথ্য আমরা নিয়েছি, আর কিছু তথ্য ওনারা পাঠাবে। পরবর্তীতে আমরা সরজমিনে কিছু খোঁজখবর নিব যে আসলে ওনারা যতটুকু বিল পেমেন্ট করেছেন কাজ ততটুকু হয়েছে কিনা। ছয় দফা দাবি আদায়ে দেশজুড়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শাটডাউন। একাত্মতা জানায়নি বরিশালের কারিগরি শিক্ষার্থীরা। নোয়াখালীতে প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে শাকিল হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো। জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ, পরিবারে হতাশা। ওরা আমাদেরকে ঠেলাই দেয়, ঠেলাই দিলে মনে করেন আমাদের সাথে আরেকটা যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটা কয় কি সে বলো না, আমরা শাকিল। কয়েকজন লোক সিএনজি করে আসি একটা লোককে নিয়ে যাইতে চাইছিল, পরে আমার বাগিনিয়া সহ আরো দুইজন মিলে অনেকগুলো ওকে বাধা দেওয়ার পরে আমার বাগিনিয়ারা স্পটে গুলি করে। মাদারীপুরের ৩ যুবককে ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় আটকে নির্যাতন, ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে অর্থ আদায়। মামলা হলেও ধরা ছোঁয়ার বাইরে দালাল চক্র। না খাওয়াই রাইখা রুমের ভিতরে আটকেই রাইখা নির্যাতন দিয়া আমার থেকে ৩৫ লক্ষ টাকা নিছে। তারপর আমার ছেলের গেম হয় নাই। যে কয়টা কথা আসলে এটা আমরা দিছি দুইবার দিয়ে দিছি মতন, এরপর আবার টাকা চাইছে আবার। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়কে বালুর বদলে মাটি, অনিয়মের সংবাদ সংগ্রহে গিয়ে ঠিকাদারের বাধার মুখে গণমাধ্যম কর্মীরা। এখানে ভেজাল কাজ হতেছে, বালুর পরিবর্তন মাটি দিতেছে। 50% বালি এবং 50% খোয়া। আমার খোয়া বালির মান দুটাই ভালো এবং আমার রেশিও ঠিক আছে। জেলায় জেলায় বোরো ধান কাটার ধুম। কোথাও কোথাও শ্রমিক সংকটে বেড়েছে হারভেস্টারের ব্যবহার। ভালো ফলনের আশা কৃষি বিভাগের। আগামী এক সপ্তাহের ভিতরে যদি আল্লাহ আবহাওয়া অনুকূলে রাখেন, সবচেয়ে ভালো ফলন এবং ঘরে উঠাতে পারবে। আমাদের আবাদ হয়েছে ৩৮,৬২৫ হেক্টর। এখন পর্যন্ত হচ্ছে আমাদের 52% ফসল কর্তন করা হয়েছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঢাকার আগারগাঁও সহ দেশের ৩৬টি এলজিইডি অফিসে একযোগে অভিযান চালালো দুদক। কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি যাচাই বাছাই করা হয় প্রকল্পের নথিপত্র। এতে ধরা পড়ে নানা অনিয়ম, অসঙ্গতি। তালিকা ধরে বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন দুদকের কর্মকর্তারা। বাগেরহাটের মোরেলগঞ্জে সিআরসি ফিশারি ঘাট সড়ক বাস্তবায়ন করেছে এলজিইডি। দুদকের অভিযানে যাচাই করা হয় সড়কের গুণগত মান। আমরা দেখতে পেয়েছি যে এখানে কিছু নিম্নমানের সামগ্রী প্রথমে ঠিকাদার ব্যবহার করার চেষ্টা করছিল, কিন্তু এখানে যে প্রকৌশলী যারা আছে তাদের প্রচেষ্টায়, গ্রামবাসীর প্রচেষ্টায় সে নিম্নমানের সামগ্রীগুলো তারা সেখান থেকে সরিয়ে ফেলছে। কাজ না করেই প্রকল্পের টাকা উত্তোলন সহ নানা অনিয়মের অভিযোগ টাঙ্গাইল জেলা এলজিইডি অফিসের বিরুদ্ধে। দুদকের অভিযানে মিলেছে সত্যতা। কালিহাতী, মধুপুর, ভুয়াপুর, সখীপুর, মির্জাপুরেও চালানো হয়েছে অভিযান। একই অভিযোগের ভিত্তিতে অভিযান হয়েছে চট্টগ্রামে। বিভিন্ন প্রকল্পের নথিপত্র যাচাই বাছাই করেছে দুদকের টিম। আনোয়ারায় এলজিইডির কার্যালয়েও হয়েছে অভিযান। প্রকল্পের তথ্যগুলো নিলাম, ওখান থেকে আমরা র্যান্ডমলি বেশ কয়েকটা প্রকল্পের নথি দেখেছি, কত টাকা বিল দেওয়া হয়েছে, বিল পাশাপাশি পরিমাপ বই। জামালপুরে এলজিইডির তত্ত্বাবধানে জাইকার খাল খনন প্রকল্পে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রকল্প এলাকা পরিদর্শন করে চাওয়া হয়েছে সব তথ্য। আমাদের চাহিদা ডকুমেন্টসগুলো তারা আমাদেরকে যেগুলো এখানে দেখাতে পেরেছেন সেগুলো আমরা এখান থেকে দেখেছি, যাচাই বাছাই করেছি এবং আমাদের আরও অনেক কিছু যাচাই বাছাই করার প্রয়োজন। গাইবান্ধার ফুলছড়িতে অভিযানের সময় ছিলেন না প্রকৌশলী। পরে কর্মকর্তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রকল্প এলাকাও পরিদর্শন করেছে দুদক টিম।
রাজশাহীতে বিভিন্ন প্রকল্পে ৯/৬ সহ দুর্নীতির সব অভিযোগ খতিয়ে দেখেছে দুদক। যাচাই বাছাই করা হয় নথিপত্র। এছাড়া কুমিল্লা, বগুড়া, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানেও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। তাৎক্ষণিক ঘুষের প্রমাণ পাই নাই, তবে প্রত্যেকটা নথি আমরা পর্যালোচনা করে যেটা পেলাম, সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন। এখন আমার নামে হয়তো কেউ একটা অভিযোগ দিতেই পারে, কারো স্বার্থ উদ্ধার হয়নি বা আমার দ্বারা কেউ হতে পারে, রাগান্বিত হতে পারে। রাজধানীর আগারগাঁওয়ে এলজিডির প্রধান কার্যালয়, নানা অনিয়মের অভিযোগে সেখানেও দুদকের অভিযান পরিচালিত হয়েছে। যেখানে অনিয়ম পাওয়া গেছে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। এখানে ওনার কমিশনাররা আছেন, ওনারাও জানেন যে যেখানে যদি কোনো হয় সাথে সাথে সাসপেন্ড হচ্ছে। অভিযোগের বাইরে যাওয়ার আমাদের সুযোগ নেই, যদি থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই করতাম, কিন্তু অভিযোগটা পূর্ণাঙ্গ পর্যালোচনা করে আমরা শুধুমাত্র একটি প্রজেক্ট বিষয়ে অভিযোগ পেয়েছি। এর আগে 16 এপ্রিল দেশের 35টি সাব রেজিস্ট্রার কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছিল দুদক। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। 6 দফা দাবিতে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস, পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। জানায়, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে তারা। অভিযোগ, সরকার গঠিত কমিটির সাথে 3 বার বৈঠক করেও কোনো ফল মেলেনি। অবশ্য শাটডাউন কর্মসূচির সাথে একাত্মতা জানায়নি বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। শাটডাউন কর্মসূচি পালনে মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়ো হন ক্যাম্পাসে। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে শ্রেণীকক্ষ, অধ্যক্ষের রুম সহ বেশ কয়েকটি একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। দুপুরে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা, জানান জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। অভিযোগ, সরকার গঠিত কমিটির সাথে 3 বার বৈঠক করেও কোনো ফল মেলেনি। অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিলের দাবি জানান তারা। আমাদের 1 নং দাবি, যেখানে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে অবৈধ পদোন্নতির রায় আছে সেটা বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে জড়িত তাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে। আমার এখানে দক্ষতা ভিত্তিক কার্যক্রম করার কথা, আমার 60% প্র্যাকটিক্যাল হওয়ার কথা, যেখানে আমার ক্রাফট ইনস্ট্রাক্টর, ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা, তারা আমাকে হেল্প করতে পারছে না, আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না। এ নিয়ে শিক্ষকদের মতামত জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি। এদিকে 6 দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন জেলায় পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। অভিযোগ, দাবি পূরণে বিভিন্ন সময় আশ্বাস দেয়া হলেও বাস্তবায়ন হয়নি। আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং আমাদের মূল কথা এখন হয়তো 6 দফা নয়তো মৃত্যু। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে শাটডাউন ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে শাটডাউন কর্মসূচির সাথে একত্রতা জানায়নি বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার থেকে তারা ক্লাসে ফিরবেন। আমরা কি শাটডাউন কর্মসূচি পালন করতেছি না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ঠাকুরগাঁয়ে একটি অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। মানুষ মানুষকে তারা করে না, করে কাকে তারা করে? যে খারাপ কাজ করে। আজকে সেই খারাপ কাজগুলো তারা করেছে। আজকে বাংলাদেশটাকে 15 বছরে তারা একটা নরকে পরিণত করছিল, একটা জাহান্নামে তৈরি করছিল। আজকে না হয় আমরা যে মুখ ফুটে কথা বলতে পারতেছি, আমাদের সাংবাদিক ভাইরা তারা ক্যামেরা লাগাইছে, এখানে কথা তো বলতে পারে। কিছুদিন আগে যদি একটু বেকায়দায় কথা বলছে, তাহলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইন, সেই আইন দিয়ে তাকে আপনার বিপদে ফেলতে হবে। বন্ধুগণ, আমি ওই কথাগুলো বারবার রিপিট করতে চাই না, বলতে চাই না, পুনরাবৃত্তি করতে চাই না। আমার 111টা মামলা হয়েছে, একটা 111টা মামলাগুলো কি? আমি নাকি আপনার ওই ঢাকা পৌরসভার যে ময়লা ফেলার গাড়ি আছে, সেই গাড়ি পুড়াইছি।
বোমা মারছি, এইসব মামলা আমার বিরুদ্ধে দিয়েছে। আমি মোট 11 বার জেলে গেছি, প্রায় 3 বছর জেল খাটছি। আমাদের ম্যাডাম খালেদা জিয়া 6 বছর বন্দী ছিল, 2 বছর সেই একেবারে একটা অন্ধকার ঘরের মধ্যে, 2 বছর হাসপাতালে, আর 2টা বছর বাসাতে বাড়িতে বন্দী ছিল। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি দেশ ছেড়ে চলে গেছেন তখন অসুখের কারণে চিকিৎসার জন্য, আর দেশে ফিরে আসতে পারেন না। আমাদের ঠাকুরগাঁতে ওই বহু নেতা এখানে জেলে যায় না, এরকম লোকের সংখ্যা খুব কম আছে। সব আজ জেলে যাওয়া হয়েছে না, বেশিরভাগ নেতাদেরকে জেলে যেতে হয়েছে। বন্ধুরা, এই অবস্থাটা সে তৈরি করছিল বাংলাদেশের মানুষ যেন কথা বলতে না পারে, সে সারা জীবন ক্ষমতায় থাকবে, টিকে থাকবে, এমন একটা অবস্থা তৈরি করছিল আজকে এই যে বাংলাদেশে। এখন বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। অর্থনীতি, একটা তো বললাম অন্যায় অত্যাচারের কথা, আর চুরির কথা বলি একটু। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনছিলাম সরাসরি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াতে ইসলামী, এমনটাই জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাথে মতবিনিময় শেষে এমন কথা বলেন তিনি। শফিকুর রহমানের দাবি, প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বর বা এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযোগী সময়। এর আগে সকালে কুলাউড়ার বকশিম ইউনিয়নে সহযোগী সদস্য ফর্ম বিতরণ করেন তিনি। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন। এলাকার মানুষ চাইলে কুলাউড়া আসন থেকে নির্বাচন করার আশা প্রকাশ করেন জামায়াতের আমির। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। গতরাতে সন্ত্রাসী হামলা থেকে প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান শাকিল। প্রতিদিনের মতো গতরাতেও ছোট ভাইকে নিয়ে নিজ চায়ের দোকান সামলাচ্ছিলেন। এ সময় অস্ত্রধারী কয়েকজন লাবিব নামে এক যুবককে তুলে নিতে চাইলে বাধা দেয় শাকিল। এতে ক্ষুব্ধ হয়ে তাকেই গুলি করে সন্ত্রাসীরা। ছোট্ট শিশুটি আর পাবে না বাবার আদর। সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারানো শাকিলের বাড়িতে শোকের ছায়া। পেশায় থাই মিস্ত্রি শাকিল বেশ কিছুদিন ধরেই নোয়াখালীর বেগমগঞ্জের গঙ্গাবর বাজারে চায়ের দোকান দিয়ে বসেছিলেন। ঘটনার রাতেও ছোট ভাই শুভকে নিয়ে কাজ করছিলেন দোকানে। হঠাৎই সিএনজি চালিত অটোরিকশায় 5 জন অস্ত্রধারী তাদের প্রতিবেশী যুবক লাবিবকে তুলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয়দের পাশাপাশি অস্ত্রধারীদের বাধা দেয় শাকিলও। লাবিবকে তুলে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা গুলি চালালে আহত হয় শাকিল। কুপিয়ে জখম করা হয় ছোট ভাই শুভকেও। দুজনকেই দ্রুত হাসপাতালে নেওয়া হলে শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একটা সিএনজি আসছিল, একটা সিএনজি আসি মনে হয় একটা ছেলেরে তুলে নেওয়ার জন্য যখন চেষ্টা করে আমরা বাধা দিই, ভাই কিসে আমাকে বলো। ওই ওরা আমাদেরকে হেলাই দেয়। হেলাই দিলে মনে করেন আমাদের সাথে আর একটা যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটা কয় কিসে বলো না, আমরা শাকিল ছেলেটা বলে কিসে। এরপরে ওই ছেলেটা মনে করেন নিজেরা আমারই হালাই দিয়ে মনে করেন গুলি করছে। সিএনজি করে আসি, একটা লোককে নিয়ে যেতে চাইছিল। পরে আমার বাগিনা সহ আরো 2 জন মিলে অনেকগুলো ওকে বাধা দেওয়ার পরে আমার বাগিনারা স্পটে গুলি করে। পরে স্থানীয়রা 3 সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে তুলে দেওয়া হয় পুলিশ হেফাজতে। চলে যায় বাইর দিকে আমরা এলাকার ব্যাগে বই সমাধান করি। এই হোলাইকে দুজনের পরে হোলাইকে ফট করে আর কয়েকের আগে গুলি করে ফট করে হাড়াত গুলি লই আমার বাইরে ডাইরেক্ট গুলি করছে। ছোটগা ভাত খাই ঘরে তুমি গেছিল হিগে গেছে আর হিগে যাই দে বাইগো একাতে হিগে দচ্ছে হিগারে ধরে বালা করে দিচ্ছে সাইসার করে হিগারে গুলি করছে আর এনটি চলে গেছে। পরিবারের সচ্ছলতা আনতে শ্রমিক ভিসায় আগামী মাসের 2 তারিখ সৌদি আরব যাওয়ার কথা ছিল শাকিলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তৃতীয় দিনে তার বড় বোন হামিদা বেগম সহ 11 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে 3 দিনে 17 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে
আসিয়ার বড় বোন হামিদা বেগম মাগুরা সদর থানার এএসআই এনামুল হক, আসামি হিটু শেখের প্রতিবেশী জোহরা, সাইফুল, শিহাব সহ 11 জন সাক্ষী দেন। এর আগে গত দুদিনে আসিয়ার মা সহ 6 জনের সাক্ষ্য নেওয়া হয়। আগামীকাল সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। গেল 13 এপ্রিল এই মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠন করা হয়। গত 6 মার্চ মাগুরার নান্দোয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ সহ 4 জনকে আসামি করে মামলা হয়। পক্ষ থেকে 10 জন সাক্ষীকে যথাযথ জেরা করা হয়েছে এবং আগামীকাল আবারও সাক্ষীর জন্য দিন ধার্য আছে। এই মামলার মেডিকেল অফিসারগণ আগামীকাল সাক্ষী দেওয়ার জন্য হুজুর আদালতে আসবে। দ্রুততম সময়ের মধ্যে এই মামলার সাক্ষী গ্রহণ সমাপ্ত করে ন্যায় বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। ভাগ্য বদলের আশায় লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের 3 যুবক, কিন্তু লিবিয়া পৌঁছানোর পরই পাল্টে যায় দালাল চক্রের রূপ। বন্দি শিবিরে 3 জনকে আটকে করা হতো ভয়াবহ নির্যাতন। সেই ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে নগদ অর্থ আদায় করা হতো। আদালতে মামলা হলেও ধরা ছোঁয়ার বাইরে দালাল চক্রের সদস্যরা। অভিযুক্তদের ধরতে কাজ করছে পুলিশ। মাদারীপুর সদর উপজেলার মধ্য হাউসদি গ্রাম। উচ্চবিলাসী জীবন গড়ার আশায় প্রায় 6 মাস আগে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন স্থানীয় 3 যুবক। প্রথম দিকে দালাল চক্র বিভিন্ন প্রলোভন দেখালেও বাড়ি ছাড়ার পর থেকেই সুর পাল্টে যায় অভিযুক্ত হাওয়া বেগম এবং বাবুল মাতুব্বরের। প্রথম কয়েক মাস লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করা হতো মারুফ, মহিউদ্দিন ও সোলাইমানকে। এরপর সেই ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে আদায় করা হয় নগদ টাকা। ফোন করে দেয়া হয় নানা হুমকি। একটু দয়া করেন ভাই, একটু দয়া করেন ভাই, একটু দয়া করেন। 3 দিন বেশি সময় ভাই, 3 দিন ঠিক আছে তো, এতগুলো টাকা কোথার জন্য আমাকে একটু সময় না দিলে কি আমরা রেডি করুন ভাই? আমি এই 1 লাখ টাকার কথা কইতেছেন, আমার একটা মোটরসাইকেল আছে, এটা বেচছে আমি আপনার 1 লাখ টাকা। কয়েক ধাপে টাকা পাঠানোর পর এখন ভুক্তভোগী যুবকদের সাথে যোগাযোগ নেই স্বজনদের। লাপাত্তা দালাল চক্রের সদস্যরাও। সহায় সম্বল হারিয়ে পরিবারের সদস্যদের খোঁজ চায় অসহায় স্বজনরা। হাওয়াকেলেই বলতে আছে যে আজকাল লেখাপড়া করে চাকরি হয়নি, আপনি দেন, দিলে আমি কিছু টাকা কমাই দিই, সবার চেয়ে কমাই দিই। তা আমি বললাম কত কম? বললো যে 14 লাখ। 14 লাখ নিলে তুমি ধরা পড়া থাকতেই পারে। তো উনি বললো যে ধরা পড়া সবকিছুই এই 14 লাখের ভিতরে। না খাওয়াই রাইখা রুমের ভিতরে আটকেই রাইখা নির্যাতন দিয়া আমার থেকে 35 লক্ষ টাকা নিছে। তারপর আমার ছেলের গেম হয় নাই। যে কয়টা কথা আসলে এটা আমরা দিছি 2 বার ভাঙ্গা, 2 বার দিয়ে দিছি মতন। এরপর আবার টাকা চাইছে, আবার এরপর কোনো খবর বার্তা নাই। প্রতারণার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। বিভিন্নভাবে ইটালি সহ বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে যাচ্ছেন এবং যাওয়ার পথে অনেক ধরনের সমস্যার শিকার হচ্ছেন। তো এই সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ আসলে অথবা কোর্টে যদি বিজ্ঞ আদালত যদি তারা অভিযোগ দাখিল করেন, আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করি। দ্রুত দালাল চক্রের সদস্যদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি স্বজনদের। একই সাথে পরিবারের সদস্যদেরও সন্ধান চান তারা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নীলফামারীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে দগ্ধ হয়ে 2 বোনের একজন নিহত হয়েছেন, আরেকজন চিকিৎসাধীন রয়েছে রংপুর মেডিকেলে। সকালে নীলফামারীর ইপিজেড মোড়ের বাসায় রান্নার সময় সিলিন্ডার লিকেজের কারণে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী সুইটি আক্তার এবং ছোট বোন তাসফিয়া। দ্রুত তাদেরকে নেওয়া হয় রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে। সেখানে মারা যান সুইটি আক্তার। তাসফিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে নীলফামারীর উত্তরা ইপিজেডের সনি কোম্পানিতে মেশিন বিস্ফোরণে 2 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে দুজনে প্রথমে নেওয়া হয় জেনারেল হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় 2 জনকে স্থানান্তর করা হয় রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে। দগ্ধ 2 জন কোম্পানির ডাই কাস্টিং সেকশনে কাজ করেন। মেশিন বিস্ফোরণে তাদের শরীরে প্রায় 60% দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বালুর বদলে ব্যবহার করা হচ্ছে মাটি, অন্যান্য সামগ্রীও সব নিম্নমানের। অনিয়মের অভিযোগ পেয়ে গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহে গেলে তাদের উপর আবার চড়াও হয় ঠিকাদারের নিয়োগকৃত লোকজন। ঘটনাটি পঞ্চগড়ের তেঁতুলিয়ার। যদিও সকল অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট ঠিকাদারের দাবি, নিয়মনীতি মেনেই চলছে সড়কের নির্মাণ কাজ। প্রায় 12 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার এই সড়কটি। বর্তমানে মাটি আর খোয়া দিয়ে তৈরি করা হচ্ছে ভিত্তি, এরপর বসানো হবে ইউনিব্লক।
নিয়ম অনুযায়ী সড়কে মাটি নয় বরং বালু দেওয়ার কথা, অথচ সড়ক নির্মাণে সেই নিয়মটি মানা হচ্ছে না। অভিযোগ রয়েছে ব্যবহৃত খোয়াগুলো নিম্নমানের। বালির বগলে মাটি ফেলাইতেছে, এখন এই সমস্যার কারণে মাটিগুলো নিয়ে চলে গেল। রাস্তার কাজ হচ্ছে আমাদের বাড়ির পাশে, এখন এখানে ভেজাল কাজ হতেছে, বালুর পরিবর্তন মাটি দিতেছি। বালু না ফেলাতে মাটি রাস্তার কাজ ভালো হয় না। অনিয়মের খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের বাধা দেয় ঠিকাদারের লোকজন। পরে নতুন করে বালু আনা হলেও সেই বালুতেও মেশানো ছিল মাটি। নিম্নমানের সামগ্রী আর মাটি ব্যবহারের বিষয়টি স্বীকার করল সড়ক নির্মাণে কর্মরত শ্রমিকরাও, যদিও সকল অভিযোগ অস্বীকার করলেন ঠিকাদার আব্দুস সামাদ। আগে একজন পাবলিকের মাটি মারছিলাম, অল্প একটা মাটি আসছিল, এই জন্য এগুলো এখানে পড়ছে। মাটি তো না, বালু ওখানকার লোকের স্থানীয় লোকের বালু দিচ্ছে। আমি বলে দিচ্ছি যে খারাপ হলে তোমার ব্যাগ দিবা, নিবা না, যত নেতা হোক। আমি বলে দিচ্ছি, আমরা কাজ করতে গেছি, আমরা দূর থেকে কাজ করতে গেছি, ভালো কাজ করবো। এত অভিযোগের পরও ঠিকাদারের পক্ষেই সাফাই গাইলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী। 50% বালি এবং 50% খোয়া। আমার খোয়া বালির মান দুটাই ভালো এবং আমার রেশিও ঠিক আছে, এবং যে বালিটা আমরা ল্যাবেও টেস্ট করেছি, আমার নির্বাহী প্রকৌশলী এক্সেলেন্ট স্যার নিজেও আসছিলেন, ইনশাল্লাহ মোটামুটি সন্তোষজনক, এবং ল্যাবে টেস্ট করেও বালির FM 0.8 FM পাওয়া গেছে, এবং এই বালি আমরা বর্তমানে ব্যবহার করতেছি। 2023-24 অর্থ বছরে এলজিইডির উদ্যোগে 6.5 কিলোমিটার এই সড়কের কাজ শুরু করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সুনামগঞ্জে যুবক রাশিক মিয়া হত্যা মামলার রায়, দুলাভাইকে যাবজ্জীবন এবং 2 বোনকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক তেহসিন ইফতেখার এই রায় দেন। এ সময় ভিডিও ধারণ করায় পুলিশের কাছ থেকে ছুটে সাংবাদিকদের উপর চড়া হয় আসামিরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলায় বলা হয় 2021 সালে পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে রাশিক মিয়াকে হত্যা করা হয়। পরে তার বড় ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। দীর্ঘ শুনানির পর আদালত মামলার রায় দেন। পাশাপাশি দুলাভাইকে 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড় স্থলবন্দর দিয়ে 36.5 টন জিরা আমদানি করা হয়েছে। দুপুরে আমদানিকৃত জিরা ঢাকায় পাঠানো হয়। এর মাধ্যমে আবারও সচল হলো আমদানি বাণিজ্য। ঈদুল আজহা উপলক্ষে এপ্রিল মাসে আলাদা 4টি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে 36.5 টন জিরা আমদানি করেছে। প্রতি কেজি জিরার আমদানি মূল্য $3.5 মার্কিন, যা বাংলাদেশি টাকায় 427 টাকা। পাবনার ঈশ্বরদীতে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উমিরপুর রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার জানায়, সোমবার রাতে উপজেলার কাদেরের মোড় এলাকা থেকে অজ্ঞাত কয়েকজন অস্ত্রের মুখে বাদশাহ হোসেনকে তুলে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার দ্বিখণ্ডিত মরদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে বাদশাহকে হত্যা করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ব্যাটারি চালিত অটোরিকশা চালকের বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, সদর উপজেলার গড়দিঘি এলাকার অটো চালক ইসমাইল হোসেনের সাথে পূর্ব বিরোধ ছিল একই গ্রামের প্রভাবশালী মশিউর রহমান এবং তার পরিবারের। কিছুদিন আগে বাজার থেকে ইসমাইলের অটোরিকশাটি ছিনতাই হলে সেটি ফেরতের আশ্বাস দিয়ে টাকা দাবি করে মশিউর। রোববার মশিউরকে 35,000 টাকা দিলে অটোরিকশাটি ফিরে পান ইসমাইল। তবে পরে আরও টাকা দাবি করা হয়, সেগুলো দিতে রাজি না হয় সোমবার সন্ধ্যায় মশিউর সহ তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ইসমাইলের বাড়িতে হামলা করে। মশিউরে আমার ওই অটোটা ছিনতাই করে। ওটা যাই একটা পূর্বে গত পরশুদিন আমি অটোটা 35,000 টাকা দিয়ে ওদের কাছ থেকে উদ্ধার করি। মশিউরের দলবল সহ ওরা ভাই ভাগি গোষ্ঠী, এরা সবাই আমাদের বাড়ির উপর হামলা করিয়া ভাঙচুর করিয়া টাকা পয়সা গহনাপাতি এগুলা নিয়ে যায়। আমার মা বাধা দিয়ে যায়, বাধা দিয়ে যাওয়ার কারণে তার মাথাতে বাড়ি আঘাত করে। জেলায় জেলায় বোরো ধান কাটার ধুম। রোদ উপেক্ষা করেই মাঠে মাঠে ব্যস্ত কৃষক। এর মধ্যে বেশিরভাগ জমির ধান কাটা হয়েছে, তবে কোথাও কোথাও দেখা দিয়েছে শ্রমিক সংকট। অনেকে ব্যবহার করছেন হারভেস্টার। ভালো ফলনের আশা কৃষি বিভাগের। পাকা ধানের সুঘ্রাণ ছড়িয়েছে মাঠের পর মাঠ। সবুজ শীষের মাথায় বৈশাখের তপ্ত হাওয়ায় দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। চুয়াডাঙ্গার ফসলের মাঠে লেগেছে বোরো ধান কাটার উৎসব।
আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে ভালো। ঝড়ঝাপটার আগেই ধান ঘরে তোলার তোড়জোড় চাষিদের। তবে বাদ সেধেছে শ্রমিকরা। তীব্র গরমে সময়মতো পাওয়া যাচ্ছে না দিনমজুরদের। দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। ধান আছে 20 মনের ওপরে চলে যাচ্ছে, কিন্তু লেবার পাওয়া যাচ্ছে না, খুব সংকট। সবাই চেষ্টা করে যে আমি তাড়াতাড়ি গুছিয়ে বিচুলিটা নেবো এবং ধানটা ঘরে তুলবো। দেখা যাচ্ছে শিল টিলির ভয় থাকে, এই কারণে জোন পার্টির সমস্যা হয়। কৃষি বিভাগ বলছে জেলায় 40% ধান কাটা হয়েছে। মানসম্পন্ন ধান ঘরে তুলতে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের যে বামিস পোর্টাল আছে সেখান থেকে আবহাওয়ার তথ্যটা নিয়ে তাদেরকে চেষ্টা করছি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে যে কখন ঝড় হবে, কবে বৃষ্টি হতে পারে, কখন শিলাবৃষ্টি হতে পারে, এই তথ্যগুলো তাদেরকে দিচ্ছি যেন তারা সময় মতো ফসলটা ঘরে তুলতে পারে। লক্ষ্মীপুরেও পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এরই মধ্যে 52% ধান কাটার কাজ শেষ হয়েছে। এবার আগাম বন্যা ঝড় থেকে রক্ষা পেয়েছে ফসল। তাই গত বছরের চেয়ে বেশি উৎপাদন হবে এমন আশা কৃষকের। কৃষকরা আগামী 1 সপ্তাহের ভিতরে যদি আল্লাহ অনুকূলে আবহাওয়া অনুকূলে রাখেন, সবচেয়ে ভালো ফলন এবং ঘরে উঠাতে পারবেন। আমাদের খরচা বেশি গেছে, কিন্তু খরচা বেশি খরচা হোসাইবে। বোরোর আবাদের আমাদের টার্গেট ছিল হচ্ছে 35,860 হেক্টর। তো সেখানে আমাদের আবাদ হয়েছে 38,625 হেক্টর। এখন পর্যন্ত হচ্ছে আমাদের 52% ফসল কর্তন করা হয়েছে। একই চিত্র কুমিল্লাতেও। মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা। ব্যস্ত কৃষানীরাও। তবে শ্রমিকের মজুরি ও সার্বিক খরচ শেষে ধানের ভালো দাম না পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। এবার তো মাশাআল্লাহ ধানের ফলন ফি বাম্পার, আশা করি ইনশাআল্লাহ খুবই ভালোই হয়েছে, এতে ভালো আর হইতে পারে না। দাম নিয়ে আশঙ্কা, লেবারের কস্ট বেশি, প্রতি লেবার 1000 টাকা করে। যদি আমাদের ধান সহ অন্যান্য ফসল সংগ্রহের ক্ষেত্রে বা কোল্ড স্টোরেজে রাখা সহ বিভিন্নভাবে সংরক্ষণের ক্ষেত্রে যদি সরকারি সহায়তা বা সরকারি যে ইনভলভমেন্ট যেটুকু আছে এটুকু যদি থাকে তাহলে কৃষকরা উপকৃত হবে। এবছর কুমিল্লায় বোরো ধানের লক্ষ্যমাত্রা 1,61,970 হেক্টর জমি ধরা হলেও আবাদ হয়েছে 1,62,971 হেক্টর জমিতে। জারিন অর্নি, যমুনা নিউজ। পুষ্টিগুণে সমৃদ্ধ এবং উচ্চ ফলনশীল মিষ্টি আলুর 3টি নতুন জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ডক্টর ABM আরিফ হাসান খান রবিনের নেতৃত্বে একদল গবেষক। বাউ পটেটো 7, বাউ পটেটো 8 এবং বাউ পটেটো 9 নামে নামকরণ করা হয়েছে নতুন এই জাতগুলো। গবেষকরা বলছেন এসব আলুতে রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং ব্রেক্স। পাশাপাশি উচ্চ মাত্রায় পাওয়া যায় অ্যান্থোসায়ানিন ও ক্যারোটিন, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। চলুন বিস্তারিত জানি আমাদের প্রতিবেদকের রিপোর্টে। হাটবাজারে সচরাচর দেখা না মিললেও এখন কৃষকের হাতের নাগালে আসছে পুষ্টিগুণে সমৃদ্ধ নতুন জাতের মিষ্টি আলু। গোলাপি, বেগুনি ও কমলা রঙের বিভিন্ন স্বাদে 3 জাতের আলু উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ডক্টর ABM আরিফ হাসান খান রবিন ও তার দল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা সম্প্রতি যে উচ্চ পুষ্টি সম্পন্ন অ্যান্থোসায়ানিন অ্যান্ড ক্যারোটিনের যে জাতগুলো উদ্ভাবন করেছি এবং রিলিজ করেছি, বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড থেকে সেগুলো অলরেডি সার্টিফাইড হয়েছে। গবেষক দলটির দাবি, অ্যান্থোসায়ানিন ও ক্যারোটিন সমৃদ্ধ এই আলু নিয়মিত খাওয়া গেলে ক্যান্সার সহ বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। এই সুইট পটেটো ভ্যারাইটিগুলোর ইল্ড অনেক বেশি। তাছাড়াও এগুলোর মার্কেট যে অ্যাকসেপ্টেবিলিটি এদের মধ্যে, কনজিউমারদের মধ্যে এটা অনেক বেশি, কারণ এটার যেহেতু কালারটাও সুন্দর এবং নিউট্রিশনাল ভ্যালু অনেক বেশি। সারা বছর চাষযোগ্য এই মিষ্টি আলু 90 থেকে 100 দিনের মধ্যে ঘরে তোলা সম্ভব। প্রচলিত জাতের তুলনায় ফলনও প্রায় 3 গুণ বেশি। আমাদের দেশে কৃষকরা চাষ করে, এক্ষেত্রে ওনারা ধানের পাশাপাশি মিষ্টি আলুটা উৎপাদন করতে পারবে এবং এটার ফলনও অনেক বেশি। সো এই ক্ষেত্রে ওনারা দুইভাবেই লাভবান হতে পারে। ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের অর্থায়নে উদ্ভাবন হয় বাউ পটেটো 7, বাউ পটেটো 8 এবং বাউ পটেটো 9 জাতের আলু। জেলায় জেলায় কৃষকের হাতের নাগালে পৌঁছে দিতে পারলে বাড়বে আবাদ, সহজেই পৌঁছাবে ভোক্তার হাতে, বলছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাউরেস আছে, বাউয়েক আছে, সবার সহযোগিতা নিয়ে আমরা আসলে প্রত্যেকটা কৃষকের দোরগোড়ায় পৌঁছতে চাই। গবেষণা হচ্ছে, নানা ধরনের জাত উদ্ভাবন হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে মাঠ পর্যায়ে এগুলোর প্রচার এবং প্রসারে আটকে যাচ্ছে অনেক গবেষক।
এ ধরনের কৃষিভিত্তিক গবেষণা মাঠ পর্যায়ে কৃষকের হাতের নাগালে পৌঁছে দিতে কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা গবেষকদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।